আসসালামু আলাইকুম। আজ 18 মে 2024। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি এস জে রতন। শুরুতেই সংবাদ শিরোনাম। চমক দেখাতে চায় বিএনপি, তবে জামাত মাইনাস। পাঠ্যপুস্তকে থাকছে না বিতর্কিত শরীফার গল্প। ভয়াবহ দ্বন্দ্বে ব্যারিস্টার তাপস ও সাইদ খোকনের মধ্যে। এবার বিস্তারিত। নতুন করে চমক দেখাতে নতুন করে যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে বিএনপি, তবে এতে সরাসরি সম্পৃক্ত থাকছে না জামায়াতে ইসলামী। বিএনপির পক্ষ থেকে জোট শরিকদের জানানো হয়েছে জামায়াতের সঙ্গে তাদের আনুষ্ঠানিক সম্পর্ক নেই, তবে তারা দলটির সঙ্গে কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখতে চায়। বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, গত সপ্তাহে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠকে অন্তত দুটি জোট সহ কয়েকটি দল জামায়াতকে নিয়ে তাদের মতামত জানিয়েছে। এর মধ্যে 12 দলীয় জোট, গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দল আন্দোলনে জামায়াতকে সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছে। তবে 6টি দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চও আগের মতোই জামায়াতের বিষয়ে তাদের বিরোধী অবস্থান তুলে ধরে। জামায়াতের সঙ্গে বিএনপির এক ধরনের বোঝাপড়া এখনও আছে। দল দুটির একাধিক সূত্র জানায়, সর্বশেষ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়ার পর বিএনপি তাদের অবস্থান জামায়াতকে জানায়। অনেকের ধারণা, বিএনপির সঙ্গে বোঝাপড়ার কারণেই উপজেলা নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত পরিবর্তন করেছে জামায়াত। একাধিক সূত্র জানায়, দল দুটির সম্পর্ক আনুষ্ঠানিক না হলেও নীতি নির্ধারণী পর্যায়ে যোগাযোগ অব্যাহত রাখতে চায় তারা। এমনকি যুগপৎ আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত না থেকেও জামায়াত পৃথকভাবে একই ধরনের কর্মসূচি পালন করলে তা ইতিবাচকভাবে দেখবে বিএনপি। গত বুধবার যুগপৎ আন্দোলনের প্রভাবশালী শরিক গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠকে জামায়াতের বিষয়ে বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করেছে। এ বিষয়ে জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জামায়াতের সঙ্গে বিএনপির ঘনিষ্ঠতার প্রভাব যুগপৎ আন্দোলনেও থাকবে কিনা সে বিষয়ে তারা জানতে চেয়েছেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, যুগপথে আনুষ্ঠানিকভাবে জামায়াত নেই এবং জোটের বর্তমান কাঠামোতে তাদের যুক্ত হওয়ার সম্ভাবনাও নেই। সাইফুল হক বলেন, যুগপথভাবে দেওয়া কর্মসূচি জামায়াত তাদের মতো করে পৃথকভাবে পালন করলে তাতে গণতন্ত্র মঞ্চের আপত্তি থাকবে না। যুগপৎ আন্দোলনের দলগুলোর অন্যতম সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জামায়াতকে যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত করার প্রস্তাব এসেছে, ভিন্ন মতও আছে। এটি বিশদ আলোচনার বিষয়, এক বৈঠকেই এ সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। একটি সূত্র জানায়, ইসলামী আন্দোলনকে যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত করতে বিএনপি ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। এ নিয়ে দলটির সঙ্গে বিএনপির আলোচনা হয়েছে। এখনও ইসলামী আন্দোলনকে সরাসরি আন্দোলনে সম্পৃক্ত করাতে রাজি করা না গেলেও দলটির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করতে চায় বিএনপি। নাম প্রকাশে অনিচ্ছুক গণতন্ত্র মঞ্চের এক নেতা বলেন, আন্দোলনের কর্মসূচি শুরুর আগে বিএনপির আগামী 1 বছরের রোডম্যাপ কি তা জানতে চাওয়া হয়েছে। বিএনপির পরিকল্পনা জানার পর কর্মসূচি ও আন্দোলন কবে থেকে শুরু করা যায় সেই বিষয়ে আলোচনা হতে পারে। সুপরিচিত ইসলামিক স্কলার শায়খ আহমদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, আলহামদুলিল্লাহ, অবশেষে পাঠ্যপুস্তকে বিতর্কিত শরীফার গল্প আর থাকছে না। তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ এই কাজটির পেছনে ভূমিকা রাখায় সংশ্লিষ্ট সবাইকে মহান আল্লাহ উত্তম বিনিময় দান করুন। বিশেষ করে পর্যালোচনা কমিটির আহ্বায়ক, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, ডক্টর মাওলানা কফিল উদ্দিন সরকার সালেহি সহ সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জানাই। মহান আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। শায়খ আহমদুল্লাহ তাঁর স্টেটাসে জানান, সরকারকে ভুল বুঝিয়ে তৃতীয় লিঙ্গের মানুষের অধিকারের নামে যারা সমকামিতাকে ছড়িয়ে দিতে চেয়েছিল তাদের প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় আমরা আনন্দিত। এখন প্রয়োজন দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা। ভবিষ্যতেও তাদের চক্রান্তের ব্যাপারে সংশ্লিষ্টগণ সতর্ক থাকবেন বলে আমরা আশা রাখি। কিছুটা বিলম্বে হলেও বিতর্কিত গল্পটি বাদ দেওয়ার এ সিদ্ধান্তে আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। স্বাস্থ্য সুরক্ষা বইসহ আরও যেসব বইয়ে পরিকল্পিতভাবে বিষ ঢোকানো হয়েছে সেগুলোর সংশোধনী আনাও জরুরি। হেফাজতে ইসলামের এক শীর্ষ নেতা বলছেন, সমকামীদের সহযোগীরা পাঠ্যপুস্তকে
শরীফার গল্প বহাল রাখতে একাট্টা ছিলেন, কিন্তু ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, ডক্টর মাওলানা কফিলউদ্দিন সরকার সালেহীর বিপ্লবী ভূমিকার কারণে সেই চক্রান্ত বাস্তবায়ন হয়নি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে? কোন দেশে? ভারতের ফেডারেল ব্যাংকে কেউ কি অবাধে ঢুকতে পারছে? কেন ঢুকবে? ওয়েবসাইটে সব আছে। আপনার জানবার বিষয়ে আপনি ভেতরে ঢুকবেন কেন? শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রিজার্ভ $48 বিলিয়ন থেকে এখন $13 বিলিয়ন নেমে আসায় সরকার উদ্বিগ্ন কি? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আপনাকে কে বলল $13 বিলিয়ন? নিউজে বলেছে। সাংবাদিকদের এমন উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আপনাকে কোন নিউজে বলেছে? আমাদের কাছে হিসাব আছে। এ সময় সাংবাদিকরা বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরই বলেছেন ব্যবহার করার মতো $13 বিলিয়ন আছে। তখন ওবায়দুল কাদের বলেন, গভর্নরকে তাহলে জিজ্ঞেস করুন কি কারণে এই পর্যায়ে এলো এটা। এটা তো আমরা জানি না। আমরা জানি $19 থেকে $20 বিলিয়ন এর মধ্যেই ঘুরপাক খাচ্ছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীনতার পর আমরা কয় বিলিয়ন ডলার নিয়ে যাত্রা শুরু করেছি? আমাদের ডলার ছিল, বিএনপি কয় বিলিয়ন ডলার রেখে গেছে? 3 বিলিয়ন প্লাস। তাহলে এখন 19 থেকে 20 বিলিয়ন ডলার আছে। এটা কি কম নাকি? রপ্তানি আয় এখন আমাদের বাড়ছে, রেমিট্যান্সও বাড়ছে। এই মুহূর্তের যে প্রবণতা, এগুলো বাড়লে রিজার্ভও বাড়বে। আওয়ামী লীগের দুই তরুণ নেতা ব্যারিস্টার ফজলে নূর তাপস ও সাইদ খোকনের দ্বন্দ্ব কোনোভাবেই থামছে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস মন গড়া ও অসত্য তথ্য দিচ্ছেন দাবি করে দোষারোপের রাজনীতি না করতে তার প্রতি আহ্বান জানিয়েছেন একই সিটির সাবেক মেয়র ও সংসদ সদস্য সাইদ খোকন। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সাইদ খোকন এই দাবি জানান। সাইদ খোকন বলেন, আমি মেয়র থাকার সময় ডেঙ্গু নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। 2019 সালে ঢাকা সহ সারা দেশে ব্যাপক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। তবে 2023 সালে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়ে যায়। দেশের পত্রপত্রিকা সহ সব জায়গায় এ তথ্য উল্লেখ করা হয়। এরপরও মেয়র তাপস ডেঙ্গু আক্রান্ত নিয়ে যা বলেছেন তা বোধগম্য নয়। ডেঙ্গু মোকাবেলায় দোষারোপের রাজনীতি না করে একসঙ্গে কাজ করার আশা জানান সাইদ খোকন। গত বুধবার শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দাবি করেন, মশা নিয়ন্ত্রণের কারণে 2019 সালের তুলনায় 2023 সালে ঢাকায় ডেঙ্গু রোগী অর্ধেক কমেছে। সেই বক্তব্যের জবাব দিতেই মূলত সংবাদ সম্মেলনে আসেন আওয়ামী লীগের এই সংসদ সদস্য। মেয়র তাপসের উদ্দেশ্যে একই দলের এই নেতা সাইদ খোকন বলেন, নিজের ব্যর্থতাকে আরেকজনের ঘাড়ে না চাপিয়ে এই ধরনের আচরণ না করি। সামনে যে একটি ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে, সেই পরিস্থিতিকে মোকাবিলার জন্য আমরা সর্বস্তরের নাগরিক, কর্তৃপক্ষ এবং আমাদের যাদের অভিজ্ঞতা রয়েছে, আমরা সবাই মিলে আগামী দিনের পরিস্থিতি মোকাবেলা করি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, একটা কথা অনেকে বলে থাকেন যে জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কথা এবং কাজে মিল রাখা। কিন্তু একটু ভাবুন, আপনি কি কথা অন্যকে দিচ্ছেন সেটা স্পষ্ট হওয়া প্রয়োজন। সেই কথাটি আপনার অপর পক্ষ যদি ভালোভাবে না বুঝতে পারে বা যদি পরিষ্কার না থাকে, তাহলে কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে ঝামেলা তৈরি হবে। মানে আমি বলছি, দুপক্ষের মধ্যে চুক্তির ক্ষেত্রে অবশ্যই দুপক্ষকে ওয়াকিবহাল থাকা উচিত যে এই চুক্তিপত্রে বা এই কথার মধ্যে কি কি বিষয় রয়েছে। নইলে কথা এবং কাজ এক হলেও পরবর্তীতে কোনো না কোনো পক্ষ আপত্তি জানাতে পারে। সেই জন্যে কথা কাজে মিল রাখা যেমন জরুরি, ঠিক তেমনি কথা দেওয়ার আগে কি কথা দিলেন সেটা আপনার যেমন বোঝা উচিত, ঠিক তেমনি আপনার অপর পক্ষেরও বোঝা উচিত। তাহলে জীবন নির্বিঘ্ন হবে, আপনিও সফল হবেন তড়িৎ গতিতে। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবি 19 কোটি পাউন্ড রেফারেন্স মামলায় আদালতের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন। পাকিস্তানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আদিয়ালা কারাগারে বিচারক নাসির জাভেদ রানার সভাপতিত্বে
জবাবদিহিতা আদালতের অধিবেশনের শুনানি অনুষ্ঠিত হয়। সাবেক ফার্স্ট লেডি শুনানির শুরুতে কাঠগড়ার কাছে এসে তার উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেছেন, তার অপেক্ষা করা সত্ত্বেও তার উপস্থিতি ছড়াই পরিচালিত হয়েছিল পূর্ববর্তী শুনানি। আমি বন্দী নই, অন্যায়ের শিকার। আমি আপনাকে বিশ্বাস করি না, যেমন আমি আগের বিচারকদের বিশ্বাস করিনি, জোর দিয়ে বলেন বুশরা বিবি। বিচারক নাসির জাভেদ রানা স্পষ্ট করে বলেন, কারা প্রশাসনের অনুরোধে আগের শুনানি স্থগিত করা হয়েছিল। এ সময় তিনি আইনজীবীদের আদালতের প্রতি আস্থা আছে কিনা জানতে চান। আইনজীবীরা আদালতে তাদের আস্থার প্রতিশ্রুতি দিয়ে বুশরা বিবির সাথে পরামর্শ করার জন্য সময় চেয়েছিলেন। 1.5 ঘণ্টা ধরে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ও আইনজীবীরা বুশরা বিবিকে পরিস্থিতি ব্যাখ্যা করেন। অবশেষে তিনি পুনর্বিবেচনা করেন এবং অনিচ্ছা সত্ত্বেও আদালতে তার আস্থা প্রকাশ করেন। তার আইনজীবী নাইম পাঞ্জোথা উল্লেখ করেছেন, মামলা নিষ্পত্তিতে অস্বাভাবিক দ্রুতগতির বিষয়টি তার প্রধান উদ্বেগের বিষয় ছিল। অধিবেশন চলাকালীন বুশরা বিবির আইনজীবীরা তার মামলাটি প্রতি 14 দিন পরপর শুনানির জন্য অনুরোধ করেছিলেন, যাতে অন্যান্য মামলা পরিচালনার সাথে সামঞ্জস্য রক্ষা হয়। আদালত এ আবেদন গ্রহণ করে আবেদনের ওপর নোটিশ জারি করে 22 মে পর্যন্ত শুনানি মুলতবি করেন। এদিকে বুশরা বিবি আদালতের কার্যক্রমের পর ইমরান খান বা তার বোনদের সাথে দেখা করতে ফ্যামিলি কর্নারে যাননি। এর পরিবর্তে তিনি আদালতের কক্ষে জোহরের নামাজ আদায় করেছেন, যা চলমান আইনি লড়াইয়ের মধ্যে তার গভীর মানসিক অবস্থার প্রতিফলন বলে মনে করা হচ্ছে। এবার ফিলিস্তিন প্রসঙ্গ। গত 7 মাস ধরে ইসরায়েল লেবানন সীমান্তে লেবানন ভিত্তিক শিয়াপন্থী সশস্ত্র সামরিক গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের জেরে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ট। তবে এই ক্ষয়ক্ষতি পুরোপুরি বৃথা যায়নি বলেও দাবি করেছেন তিনি। রাজধানী জেরুজালেমে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে গ্যালেন্ট বলেন, হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের জেরে যে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা অস্বীকারের কোনো উপায় নেই এবং আমরা এটা বুঝতে পারি, কিন্তু যে গত কয়েক মাসে যত সন্ত্রাসীকে আমরা হত্যা করতে পেরেছি সেই সাফল্য তুচ্ছ নয়। গত 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে গাজায় ক্ষমতাসীন সশস্ত্র ইসলামপন্থী রাজনৈতিক গোষ্ঠী হামাসের হামলার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ অভিযান শুরুর পর হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল লেবানন সীমান্ত থেকে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে রকেট হামলা শুরু করে হিজবুল্লাহের এসব হামলার জবাবে ইসরায়েল লেবানন সীমান্তে ও লেবাননের অভ্যন্তরে বেশ কয়েকবার বিমান ও গোলা হামলা চালিয়েছে আইডিএফ। এসব হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন 2 শতাধিক হিজবুল্লাহ যোদ্ধা। শুক্রবারের বক্তব্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমি বরাবরই বলে আসছি যে আমাদের সব সময় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। এতদিন পর্যন্ত কেউ একে তেমন গুরুত্ব দেয়নি। 7 অক্টোবরের পর সবাই বুঝতে পেরেছে যে আমরা কতখানি ঝুঁকির মধ্যে রয়েছি। তবে আমরা কখনো পিছু হটব না। সন্ত্রাসীদের প্রতিটি হামলার জবাব আমরা দেব। সহিংস কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের 4 ইসরায়েলি বসতকারীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে কানাডার সরকার। নিষেধাজ্ঞার কোপে পড়া এই 4 বসতকারী হলেন ডেভিড চাই চাসদাই, ইনন লেভি, জাভি বার ইউসেফ এবং মোশে শারভিত। কানাডার ইতিহাসে এই প্রথম কারো বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা জারি করা হলো। শুক্রবার এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে প্রচলিত স্পেশাল ইকোনমিক মেজার্স অ্যাক্ট নামের একটি আইনের আওতায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার হওয়ার আগ পর্যন্ত এই 4 জন কানাডায় প্রবেশ বা সম্পত্তি ক্রয় করতে পারবেন না। মন্ত্রণালয় বিবৃতি জারির পর কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানিয়ে জোলি এক বার্তায় বলেন, কিছুদিন আগে আমি পশ্চিম তীর সফরে গিয়েছিলাম। সেখানে গিয়ে সরেজমিনে বিভিন্ন এলাকায় ঘুরে ইসরায়েলি বসতকারীদের সহিংসতার ব্যাপারে আমরা স্পষ্টভাবে জানতে পারি। স্থানীয় বাসিন্দারা বলেছেন, নানা অত্যাচার ও সহিংসতার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের নিজ বাড়ি ও কৃষিভূমি থেকে উচ্ছেদের চেষ্টা করছেন বসতকারীরা। এই নিষেধাজ্ঞা জারির মাধ্যমে আমরা ইসরায়েলকে স্পষ্ট বার্তা দিতে চাই যে কানাডা কখনো ইসরায়েলি বসতকারীদের সহিংসতা সমর্থন করবে না এবং যেসব বসতকারী এ ধরনের কর্মকাণ্ডে সংশ্লিষ্ট তাদেরকে ফলাফল ভুগতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে বিস্তৃত যথাযথ এবং টেকসই শান্তি স্থাপনে সেখানকার অংশীদারদের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে কানাডা প্রতিশ্রুতিবদ্ধ। এই শান্তি প্রক্রিয়ার প্রাথমিক ধাপ হল দ্বিরাষ্ট্র সমাধান এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধ বসতি স্থাপন,
এই সমাধানের পথে বড় একটি বাধা। বিবৃতিতে আরও বলা হয়েছে, কানাডা জাতিসংঘের ৪র্থ জেনেভা কনভেনশনের ঘোষণাকে স্বীকৃতি দানকারী দেশ। সেই ঘোষণায় বলা হয়েছে, দখলকৃত এলাকার জনগণের প্রতি কোনো প্রকার অমানবিক ব্যবহার করা যাবে না। ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল ফিলিস্তিনের সীমানা নির্ধারণ করা হয়। সে সময় ইসরায়েল প্রতিশ্রুতি দিয়েছিল যে ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো দখল কার্যক্রম চালানো হবে না, কিন্তু পরে আর সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি ইসরায়েল। প্রায় প্রতি বছরই একটু একটু করে ফিলিস্তিনি ভূখণ্ড গ্রাস করছে বিশ্বের এই একমাত্র ইহুদি রাষ্ট্রের ক্ষমতাবানরা। গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও হামাসের মধ্যে যুদ্ধ বাঁধার পর থেকে পশ্চিম তীরের বিভিন্ন শহরেও ছড়িয়ে পড়তে থাকে সহিংসতা। জাতিসংঘের হিসেব অনুযায়ী গত ৭ মাসে মোট ৮০০টি সহিংসতার ঘটনা ঘটেছে পশ্চিম তীরের বিভিন্ন শহরে। এসব সহিংসতায় প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। অস্ত্র ও গোলাবারুদ নিয়ে ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হওয়া একটি মালবাহী কার্গো জাহাজ যাত্রা বিরতি দেওয়ার জন্য স্পেনের বন্দরে নোঙর করার অনুমতি চাইলেও তা দেয়নি দেশটির সরকার। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলভারেস এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা যখনই নিশ্চিত হলাম যে ইসরায়েলগামী জাহাজটিতে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ রয়েছে, তখনই সেটিকে বন্দরে ভেড়ার জন্য অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেই। স্পেন ইসরায়েলের দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে প্রথমবার এই ঘটনা ঘটল। স্পেন বিশ্বাস করে মধ্যপ্রাচ্যে আর অস্ত্রের কোনো প্রয়োজন নেই, সেখানে এখন প্রয়োজন শান্তির। তাই সম্প্রতি যে পদক্ষেপ আমরা নিয়েছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। ইসরায়েলগামী কোনো অস্ত্রবাহী জাহাজ আর কোনোদিন স্পেনের কোনো বন্দরে নোঙর করতে পারবে না। সংবাদ সম্মেলনে এই ইস্যুতে বিস্তারিত আর কিছু বলেননি স্পেনের পররাষ্ট্রমন্ত্রী। তবে ফ্রান্সের দৈনিক এল প্যারিস এক প্রতিবেদনে জানিয়েছে, ডেনমার্কের পতাকাবাহী সেই কার্গো জাহাজটি ভারতের তামিলনাড়ুর রাজ্যের চেন্নাই বন্দর থেকে অস্ত্র গোলাবারুদের চালান নিয়ে ইসরায়েলের হাইফা বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। যাত্রাপথে বিরতি দেওয়ার জন্য স্পেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বন্দর কার্তেজেনায় নোঙর করার অনুমতি চেয়েছিল জাহাজটি। জাহাজটিতে ২৭ টন অস্ত্র ও গোলা বারুদ ছিল। ইউরোপের যে কয়েকটি রাষ্ট্র গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানের বিরুদ্ধে সবচেয়ে দৃঢ় অবস্থান নিয়েছে, তাদের মধ্যে স্পেন অন্যতম। সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে স্পেন। এছাড়া গত ৭ অক্টোবর গাজায় অভিযান শুরুর পর থেকে ইসরায়েলে অস্ত্র রপ্তানিও স্থগিত করেছে স্পেনের সরকার। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।